সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাগরণ মূলত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন কারণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। আমরা প্রায় দেখি নারী ও শিশু নির্যাতিত হয়, কিন্তু এই নারী ও শিশু নির্যাতনের কারণ এবং এর শুরুটা আসলে কোথায়? এর বীজ কি শৈশব থেকেই কিংবা কৈশোর থেকে বপিত হয়? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব। চলুন আজকে শুরুতে আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ডক্টর সাদিকা সুলতানা, অধ্যাপিকা, প্রিমিয়ার ইউনিভার্সিটি, এবং তার পাশে রয়েছেন প্রতিমা দাস। আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাদিকা আপা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আমরা প্রায়ই দেখি যে নারী ও শিশু নির্যাতনের শুরুটা মূলত পরিবার থেকেই দেখা যায়। তো এখন এই যে নারী এবং শিশুরা যে পরিবার থেকে নির্যাতিত হয়, এই নির্যাতনের শুরুটা আসলে কেন, কি কি কারণ হয়? এর পেছনে কি অন্য কোনো কিংবা অন্য কোনো এলিমেন্টস জড়িত কিনা? শিশু এবং নারী নারী আমরা যদি বলি পারিবারিক পরিবেশ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি যে একটি শিশু তার যে পারিবারিক পরিবেশ সেখানে হচ্ছে তার যে মানসিক স্বাস্থ্যের যত্ন হচ্ছে না, সে একটা আক্রমণাত্মক পরিবেশে বড় হচ্ছে এবং তার যে চাহিদাগুলো সেগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না, তখন তার মধ্যে এক ধরনের রাগ এবং ক্ষোভের জন্ম হয় এবং সে তখন তার যে রাগ এবং ক্ষোভ সেগুলো বিশেষ করে কিশোর বয়সে, সেটাকে আমরা বলি যে যখন বিকাশমানের স্তর বলি আমরা সোশ্যালাইজেশনের, তখন সেটাকে এভাবে রাগ এবং ক্ষোভগুলো বিভিন্ন আক্রমণাত্মক আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশ করে। এবং সেটা যদি আপনি একটা ভাঙা পরিবেশ বা পারিবারিক ভাঙন দেখেন, সেখানে যদি সে দেখে তার বাবা মা সবসময় ঝগড়াঝাটি করছে, গালমন্দ করছে এবং তারা একজন আরেকজনকে বিভিন্ন হেয়মূলক উক্তি করছে, তখন সে শেখাটাকেই সে নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনে নিয়ে নেয় এবং তার কাছে সেগুলো আর অস্বাভাবিক বলে মনে হয় না। সেই সহিংস আচরণগুলো সে নিজেই করতে থাকে এবং এ ব্যাপারে হচ্ছে গিয়ে আমাদের সমাজ এবং পরিবারে যে এই আচরণগুলোকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, দেখে এবং তাকে আবেগ প্রকাশের সুযোগ দিতে হবে এবং সেগুলো জোর খাটিয়ে কখনোই সম্ভব না। একটি সুস্থ পারিবারিক পরিবেশে খোলামেলা আলোচনার মাধ্যমে, অর্থাৎ শিশু কিশোররা খুবই অনুকরণ প্রিয়, তারা যাই দেখে তাই নিজের মধ্যে নিয়ে নেয়। সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন অর্থাৎ বাবা মা এবং পরিবারের যে সদস্যরা আছে তাদের আচরণে সংযমী হতে হবে, তাদেরকে মূল্যবোধ শেখাতে হবে। পারিবারিক মূল্যবোধ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পারিবারিক মূল্যবোধের শিক্ষাটা ঠিক থাকে তাহলে আমাদের যে সহিংস আচরণগুলো আছে শিশু কিশোরদের মধ্যে আমরা দেখতে পাই, সেগুলো আসলে কমানো সম্ভব। অর্থাৎ পরিবার থেকে তার প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে হবে যে সে কীভাবে আচরণটা করবে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আপা আমি আপনার কাছে আসব। আপনি তো একজন সমাজকর্মী এবং আপনার মাঠ পর্যায়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা সমাজে লক্ষ্য করি যে যারা একবার নির্যাতিত হচ্ছে তারা কি পরবর্তীতে আবার সেম নির্যাতনটা করার জন্য কি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই ধরনের আচরণের মধ্যে নিজেকে ইনক্লুড করে কিনা? আমি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এটাই বুঝেছি যে আপাও যেটা বলেছেন যে পারিবারিক বাবা মার যে সম্মান, একজন একজনের প্রতি সম্মান প্রদর্শন করা কিংবা দুজনের ভালো রিলেশন, এই জিনিসটা না থাকার কারণে এবং পরিবারের মধ্যে অশান্তি, নানা রকম সমস্যার মধ্যে যখন এই বাচ্চাটা বড় হয় তখন সে এক ধরনের সহিংস হয়ে ওঠে। সে ছোটবেলা থেকে কিন্তু ওই প্রপার যে গাইডেন্স, যে ভালোবাসা, যে মানবিক মূল্যবোধ, যে সমাজের যে আক্ষরিক অর্থে চিন্তাভাবনা, সে কিন্তু ওইটা পায় না বলেই সে যে শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে সে বড় হয়, হয়তো তার পড়াশোনার একটু ঘাটতি কিংবা সে একটু ছোট্ট একটা অপরাধ করলো, তার জন্য বাবা মা তাকে অনেক নির্যাতন করছে, তখন সে করছে, হ্যাঁ, তখন সে এটা ধরে নেয় যে মনে হয় এটাই সত্যি, যে একটু করে আমি অন্যায় করলেও এটা নির্যাতন হয়ে পড়ে। তখন সে করে কি, যখন সে বড় হয়ে যায় তখন এটা সে অন্যদের মধ্যে প্রকাশ করে যে আমি ছোটবেলা থেকে আমার বাবা মা আমার হয়তো আমার
সবকিছু নিয়ে আমার বাবা মা আমাকে অত্যাচার করেছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে শাস্তি দিয়েছে, কিন্তু ওই যে ভালোবাসা, যে ভুল হয়ে গেছে বাবা এটা আর হবে না, এভাবে বোঝানো ওই জিনিসটা তার মধ্যে কখনো হয় নাই। তো যার কারণে ওই যে সহিংস যে মনোভাব সে বড় হয়েছে, ওই সহিংস মনোভাব নিয়ে সে যখন বড় হয়, একটু কিশোর হয়, তখন সে কিশোর অপরাধ কিংবা তার সহপাঠী কিংবা যারা আছেন বন্ধুরা, তাদের সাথেও সে এই কাজটা করে থাকে। তখন সে এটাকে স্বাভাবিকভাবে মনে করে যে আমার বাবা মা এই কাজটা করেছে কিংবা আমার পরিবারের বড়রা এই কাজটা করেছে, তাহলে এটা নিশ্চয়ই এটা স্বাভাবিক, তাহলে এটাও আমি করি। এই কারণেই আমাদের চারপাশে মানে এত কিশোর অপরাধ এখন বর্তমানে গড়ে উঠছে। মূলত পারিবারিক যে শিক্ষা, পারিবারিক সহিংসতা, এই জিনিসগুলো বাচ্চাদের মাঝে এখন খুব বেশি প্রভাব করে। আর তাছাড়া পাশাপাশি এখন তো এই যে অনলাইন, যে আমরা ডিজিটাল যেটা বলি, এটাও একটা প্রবলেম আছে যে বাবা মা হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান কি দেখছে, সন্তান কাদের সাথে মিশছে, সন্তান কোথায় যাচ্ছে, এই ব্যাপারগুলো আমরা বাচ্চাকে দেখছি না। সময় দেওয়া হচ্ছে না, বাচ্চাকে বাবা মা একদমই সময় সময় দিচ্ছে দেওয়া না। হচ্ছে না। হ্যাঁ, এই এই ব্যাপারগুলোর কারণে একটা অস্থির সময়ের মধ্যে আমাদের সন্তানরা বড় হচ্ছে এবং তারা ছোটবেলা থেকে একটু কিশোর হলেই মানে তারা সহিংস হয়ে উঠছে। ওই যে পারিবারিকভাবে যে তারা নির্যাতনের শিকার, মানসিক অস্থিরতার শিকার, সবকিছু মিলিয়ে মানে তারা যে প্রপার যে গাইডেন্স সেটা পাচ্ছে না। এক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি, আসলে আমরা কি করতে পারি এই সমস্যা থেকে উত্তরণের জন্য? এটা অবশ্যই বাবা মাকে হ্যাপি ফ্যামিলির মধ্যে থাকতে হবে। সন্তান ভুল হলে তাকে সুন্দর করে বোঝাতে হবে, তাকে খেলাধুলা কিংবা তাদের সৃজনশীলতার অসহিষ্ণু যে আচরণগুলো আছে সেগুলো বাচ্চাদের সামনে করা যাবে না। না। আমি আসবো আবার আপা, আপনার কাছে আমার প্রশ্ন যে এখন দেখা যায় যে কিশোর অপরাধীর সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। এই যে কিশোর অপরাধী যারা আছে তারা মূলত সহিংস আচরণটুকু করে তাদের ক্ষমতার দাপটটাকে প্রকাশ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের সমাজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান মানে আসলে আমাদের করণীয়টা কি? আমাদের আসলে এটা সমাজ কাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘাটতি রয়ে গেছে। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি, আমি নিজেই এটা অভিজ্ঞতা থেকে বলছি। আমরা দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত প্রতিযোগিতা, নম্বর, ফলাফল এ সমস্ত বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয় এবং অনেকটা বেশি নম্বর পেতে হবে, প্রতিযোগিতায় তোমাকে টিকতে হবে, এ ধরনের একটি মানসিকতার সৃষ্টি করা হয় এবং এতে করে কি হয়, তাদের যে মানসিক যত্ন, মানসিক স্বাস্থ্য, পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণ এবং পাশাপাশি তাদের যে নৈতিকতার বিকাশ, এই সমস্ত দিকগুলো আর উঠে আসে না বা এগুলোতে জোর দেওয়া হয় না। এই সমস্ত বিষয়ে জোর দেওয়া না হওয়ার কারণে তারা হচ্ছে যে ভুল পথে পা বাড়ায় এবং বিভিন্ন ধরনের সহিংস আচরণ করে। এটা গেল। আরেকটা হচ্ছে যে আমরা দেখি আমাদের সমাজে অনেক সময়, যেটা আপনি বললেন যে ক্ষমতা, দাপট, এগুলো আগ্রাসী আচরণকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার, দেখা যাচ্ছে এটাকে প্রশ্রয় দেওয়া হয় নানাভাবে। যেমন ধরেন কেউ যদি এ ধরনের ক্ষমতা প্রদর্শন করে বা দাপট প্রদর্শন করে, সে হয়তো স্মার্ট বয় বা সে হচ্ছে লিডার, এ ধরনের বিভিন্ন খেতাব পায় এবং তার একটা আনুগত্য অন্যরা মেনে নেয়। এই যে একটা মেনে নেয়া এবং আমাদেরকে হচ্ছে শিক্ষার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আচরণে, মননে আমাদেরকে শুদ্ধ সঠিক কোন জিনিসটি আছে সেটাকে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। যখন আমরা এটা অনুধাবন করতে পারবো, সমাজের বৃহৎ জনগোষ্ঠী যখন এটা অনুধাবন করতে পারবে, তখন কিন্তু এটা আর মেনে নেবে না এবং একজন মানুষ ক্ষমতা প্রদর্শন করতে পারবে তখনই যখন সে ক্ষমতা বা কর্তৃত্ব অন্যের উপর খাটাতে পারবে। এই বিষয়টি অত্যন্ত জরুরি এবং যেটার জন্য দরকার হচ্ছে, এই যে আপনি বললেন যে ক্ষমতা বা দাপট, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই বিচারহীনতার সংস্কৃতি এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি অনেকে ক্ষমতা প্রদর্শন করে এবং ভয়ভীতি দেখায় এবং এখানে আমি ছোট্ট করে একটু বলছি আপনার সাথে যে এখন দেখা যাচ্ছে বিভিন্ন কিশোর গ্যাংরা কিন্তু সমাজে বেশ দাপটের সাথে চলছে এবং তারা কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা কিন্তু তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। তো এইটা কিন্তু সমাজে একটা, সেই জায়গায় আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে ক্ষমতা দেখাচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে, কিন্তু তার শাস্তি হচ্ছে না। এই যে শাস্তি হচ্ছে না, এতে করে সে মনে করছে যে তার তো কিছুই হবে না, সুতরাং সে অপরাধটা বা সে যে অন্যায়টা করছে সেটা কিন্তু বারবার করছে। এতে করে সহিংস যে মানসিকতা আছে এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে
এতে করে আমাদের সমাজে এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে। সুতরাং এখানে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যমে, জীবন দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীলতার শিক্ষা দিয়ে, এবং মানবীয় বিকাশের জন্য বিভিন্ন ধরনের আলোচনা বা সেমিনারের মাধ্যমে, এবং তাদেরকে হচ্ছে কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক বিকাশ কিভাবে হয় সেই জায়গাটুকুতে কাজ করলে আমার মনে হয় কি এই যে সহিংসতা বা মানসিকতা এগুলো অনেকটাই রোধ করা সম্ভব। অর্থাৎ এখানে আমাদের পরিবারের যেমন সচেতন হতে হবে, পাশাপাশি আমাদের সমাজের যেসব মানে যেসব যারা স্বার্থান্বেষী মহল আছেন তাদেরকেও এই কিশোরদেরকে স্বার্থের বাইরে রাখতে হবে, অর্থাৎ বাইরে রাখলে তাহলে সমাজটা সুন্দর হবে। আপা, আপনার কাছে আমার পরে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে, আমরা দেখা যায় অনেক সময় খুব ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে, ছোট ছোট অপরাধগুলোকে আমরা ইগনোর করি, অর্থাৎ এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এগুলো একটা সময় দেখা যায় অনেক বড় একটা বিষয় হয়। আমরা যেই অপরাধটাকে আজকে অবহেলা করলাম, পরবর্তীতে সেটা অনেক প্রশ্রয় পাওয়ার ফলে অনেক বড় ব্যাপক আকারে সেটা ধারণ করে, এবং এটা আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তার একটা প্রশ্ন তৈরি করে। একদম। তো আপনি এটা কিভাবে দেখবেন? আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি। আমরা যখন ছোট থাকে তখন আমরা খুব আদরের মধ্যে আমরা তাকে বড় করি, সে যা চায় আমরা তাকে দেওয়ার চেষ্টা করি, তাকে খুশি রাখার চেষ্টা করি। সে হয়তো 2000 টাকার গাড়ি চাইলো, 3000 টাকার গাড়ি চাইলো, আমরা তাকে দিয়ে দিচ্ছি। কিন্তু সে যখন বড় হয়ে 3-4 লাখ টাকার যখন সে বাইক চায় তখন আমরা দিতে চাচ্ছি না, কিন্তু আমরা তো শুরুটাই ভুলটা করে দিয়েছি। তো কথা হচ্ছে, সুতাটা খুব বেশি শক্ত করে রাখাও ঠিক না, আবার ঢিলা করে রাখাও ঠিক না। তাই সন্তানের ছোটোখাটো চাওয়া কিংবা ছোটোখাটো অপরাধ সবগুলোকেই বাবা মাকে গুরুত্ব দিতে হবে। সে ছোট অপরাধ করলেও নারীদের প্রতি যে সম্মান করা, সেটা তাকে ছোটবেলা থেকেই শেখাতে হবে। একজন বাবা যদি তার মাকে সম্মান করে, তাহলে তার ছেলে সন্তান কিন্তু বড় হয়ে অন্য নারীদেরকেও সম্মান করবে, তার স্ত্রীকে সম্মান করবে, তার বন্ধুদেরকে সম্মান করবে। তো ছোটবেলায় এই যে পারিবারিক মূল্যবোধের মাধ্যমে যারা বড় হয়, তখন তাদেরকে এই যে ছোট অপরাধ, ছোট ছোট শাস্তি, যে তুমি এই কাজটা ভালো করোনি, এই কাজটা তোমার ঠিক হয়নি, কিংবা শিক্ষকের মাধ্যমে যে তুমি এই কাজটা কেন করেছো, এটা আর করবে না, এইভাবে যদি ছোটবেলা থেকে বোঝানো যায়, তাহলে সে কিন্তু বড় হয়ে একজন খুব সত্যিকার অর্থে একজন মানবিক মানুষ হয়। কিন্তু ওই যে ছোটোখাটো অপরাধকে যদি আমি প্রশ্রয় দিয়ে দিই, তখন সে বড় হয়ে এই যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও গেম বানাই, যে ওগুলো দেখা যাচ্ছে যে সেখানে একজনকে গুলি করে হত্যা করছে, ওটা করছে, এটা করছে, এই ধরনের ভিডিও গেমসগুলো থেকে আমরা তাদেরকে দূরে রাখতে হবে। প্লাস পাশাপাশি এই যে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে বড় করতে হবে, তাহলে সে ওই ব্যাপারগুলোর দিকে যাবে না। এবং পারিবারিক যে মূল্যবোধে বড়দের সম্মান করা, নারীদের সম্মান করা, সব কিছুই তার মাধ্যমে শেখাতে হবে। মানে সর্বোপরি কথা হচ্ছে, পরিবার থেকেই তার বীজটা বড় হয়, এবং তাকে সব কিছু পরিবার থেকেই তাকে শেখাতে হবে। তার অপরাধকেও তার শাস্তি হিসাবে নিতে হবে, তার ভালো গুণটাকেও তাকে শুভেচ্ছা জানাতে হবে, অভিনন্দন জানাতে হবে যে তুমি কাজটা খুব ভালো করেছো। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা কি হতে পারে? শিক্ষকদের ভূমিকা তো সবচেয়ে বড়। একজন শিক্ষকেই বাবা মা, কারণ এখন আমরা দেখা যায় যে অনেক সময় বাবা মা, বিশেষ করে মায়েরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে একটা সন্তানকে দিয়ে আসে, মনে করে তার দায়িত্ব শেষ। হ্যাঁ, তো এখানে আসলে কিন্তু শিক্ষকদের কাছে একটা বাচ্চা খুব অল্প সময় থাকে, সেখান থেকে কি খুব বেশি কিছু অ্যাচিভ করা পসিবল কিনা? হ্যাঁ, মোটামুটি তো করা পসিবল। শিক্ষকদের অনেক বিশাল ভূমিকা থাকে, তাদের যে মানবিক মূল্যবোধ, ভালোটা শেখানো। যেমন আমরা অনেক কিছু কিন্তু স্কুলেই শিখেছি, যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কিংবা নারীদের সম্মান করবে। এটা যদি শিক্ষক প্রতি মুহূর্তে তাদেরকে বলে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদেরকে এই ধরনের মানবিক মূল্যবোধগুলো শেখায় এবং ভালো কাজগুলো শেখায়, তাহলে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানও অনেক একটা বিশাল ভূমিকা কাজ করে শিক্ষকদের। এবং যে এই যে কাউন্সিলিং যে ব্যাপারটা আপা বলেছে, যে এটা স্কুলের মাধ্যমে যদি কাউন্সিলিং করা যায়, ভালো কিছু করা যায়। যেমন অনেক সময় অনেক ছাত্রছাত্রী আছে বাবা মার চেয়ে শিক্ষকদের কথা বেশি গুরুত্ব দেয়, তখন ওইভাবে যদি তাদেরকে শেখানো হয় সব কিছু, অর্থাৎ এখানে বাবা মা এবং শিক্ষক সবাইকেই সমন্বিতভাবে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, আমরা একটা চমৎকার সমাজ ব্যবস্থা পাবো। জি, আমরা যদি একটা বাচ্চাকে মানে ছোটবেলা থেকেই, কিশোর বয়স থেকেই যদি আমরা যদি তাদের আচরণটাকে, কোনটা আসলে সহিংস আচরণ, কোনটা তার জন্য ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না, এই বিষয়গুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এবং তার সাথে আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আসলে আমরা প্রতিরোধটা কিভাবে করব, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান সবার মধ্যে একটা সমন্বয় কিভাবে করা সম্ভব?
আসলে আমাদের আলোচনায়, এতক্ষণের আলোচনায় বারবারই পরিবারের কথা আমরা বলছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথাও এসছে। তো সে জায়গায় পরিবার বলতে শুধু তো বাবা মা না, সেখানে যে পিয়ার গ্রুপ বা ভাই বোন, এদেরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। এবং যেটা আপা বলল যে আমরা আসলে এখন বর্তমানে ব্যস্ত সমাজে বাবা মা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দুজনই হচ্ছে বাইরে থাকে এবং কর্মজীবী। সেক্ষেত্রে বাচ্চাটিকে কোয়ালিটি টাইম দিচ্ছে কিনা, অর্থাৎ সে কি করছে, কোথায় যাচ্ছে এবং কোন বন্ধুর সঙ্গে সে মিশছে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। যে আসলে আমরা জানি যে যে স্মোকিং হ্যাবিট আমরা যেটা বলি বা মাদকাসক্ত যেটা হয়, সেটা কিন্তু ওই যে পিয়ার গ্রুপ বা বন্ধুদের সঙ্গে বা সমবয়সী দলের সঙ্গে ভাগাভাগি করেই কিন্তু হয়। সুতরাং বাচ্চাকে হচ্ছে বিভিন্ন সৃজনশীল কাজে এঙ্গেজ রাখা, পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতে পারে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে তাকে এঙ্গেজ করা এবং মেয়ে শিশুকে বিশেষ করে ক্যারাটে প্রশিক্ষণ শেখানো। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার বাচ্চাকে কিন্তু ক্যারাটে প্রশিক্ষণও দিয়েছি, আবার সে ছবিও আঁকছে, সে আবার শিশু একাডেমিতে নাচও করছে। অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যখন থাকবে, যেটা হচ্ছে মাস মিডিয়া অফ কমিউনিকেশন, অর্থাৎ এই যে মোবাইল ফোন, ইন্টারনেট, হ্যাঁ, ফেসবুক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন ভীষণভাবে প্রভাব ফেলছে। এই যে শিশু কিশোরদের যে অপরাধ প্রবণতা আমরা জানি, এই সমস্ত ক্ষেত্রে সে কি নিয়ে ব্যস্ত আছে, এই জিনিসগুলো কিন্তু, এই যে ভিডিও গেম খেলছে ঘন্টার পর ঘন্টা, এতে করে কিন্তু শুধু তার যে মানসিক বিকাশে একটা প্রভাব ফেলছে তা না, তার শারীরিক গঠনেও কিন্তু প্রভাব ফেলছে। দেখা যাচ্ছে ক্ষুধামন্দা, দেখা যাচ্ছে অপুষ্টিহীনতা, সে খেতে চাচ্ছে না, কারোর সঙ্গে মিশতে চাচ্ছে না, সে বেড়াতে যেতে চাচ্ছে না। সুতরাং আমরা যদি পরিবারে সবাই মিলে যে কোনো টিভি শো দেখতে পারি, যে কোনো অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারি, আমরা উইকেন্ডে বাচ্চাকে নিয়ে বাইরে যেতে পারি, অর্থাৎ কোয়ালিটি টাইম কিন্তু দিতে হবে তাদেরকে। আদারওয়াইজ কিন্তু তারা ধীরে ধীরে সহিংস আচরণ বা আক্রমণাত্মক আচরণে কিন্তু তারা পা দিবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এবং আমরা বর্তমানে যে কিশোর গ্যাং গড়ে উঠছে, এবং ওই যে যেটা বললাম, আমি আগেও বলেছি যে আমরা বেশি বেশি যে পড়াশোনা, প্রতিযোগিতা, নম্বর পাওয়া, এই বিষয়গুলোকে যখন আমরা বেশি বেশি জোর দিই, আপনি দেখবেন যে এসএসসি ফলাফলের পরে অনেকে সুইসাইড করছে, অনেক কিশোর, অনেক কিশোরী সুইসাইড করছে। বা এই যে এটা একটা নেতিবাচক প্রভাব কেন হচ্ছে? আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পরিবারে হয়তো বাবা মা বেঁচে নেই, তো সেক্ষেত্রে সে কোন পরিবেশে বড় হচ্ছে, এবং সেখানে যেখানে বাবা মা বা পরিবারের সাপোর্টটা পাচ্ছে না, সেখানে সে শিক্ষা প্রতিষ্ঠানে পাচ্ছে কিনা, শিক্ষকদের গাইডেন্সটা পাচ্ছে কিনা, সেই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক কিছুই আছে পরিবারের বাইরে গিয়ে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিখি। আমরা প্রথমত শৃঙ্খলা শিখি, আমরা দেশাত্মবোধ শিখি, এবং আমরা হচ্ছে ধর্মীয় যে মূল্যবোধ সেটা আমরা শিখি। আমরা দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য দেশের নাগরিক হিসেবে, আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, এগুলো কিন্তু আমরা কেউ পরিবারে বাবা মার কাছ থেকে শিখি না। এগুলো যখন আমরা ইনস্টিটিউশনে যাই, অর্থাৎ আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তখনই আমরা শিক্ষকদের সান্নিধ্যে এগুলো শিখি। এবং তাদের আবেগগুলো বলতে পারতে হবে, অর্থাৎ শেয়ার করার জন্য মানুষ লাগবে। এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা শিক্ষক হোক, সেটা বন্ধু হোক, সেটা বাবা মা হোক, সেটা অন্য কোনো বড় মানুষ হোক, যার কাছ থেকে সে ভালো পরামর্শ পাবে, ভালো দিক নির্দেশনা পাবে। অর্থাৎ পরিবার থেকেই শুরু করে শিক্ষক সমাজের যারা আছেন সবাই কিন্তু একজন কিশোর বয়স থেকে তাদেরকে নার্সিংটা করতে হবে, মূল্যবোধের শিক্ষাটা দিতে হবে। আপা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমার, যে আমরা যদি একটা কিশোর বয়স থেকেই যদি তাকে সচেতন করতে চাই, আমাদেরকে কি ধরনের কাউন্সেলিংগুলো করতে হবে, কিংবা কোন ধরনের কমিউনিটি উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন? শুরুতে তো বলেছি আপা, যেটা পারিবারিক মূল্যবোধ, পরিবার থেকেই সেটা করতে হবে। আরেকটা হচ্ছে সন্তানদেরকে ব্যস্ত রাখা, বিভিন্ন কারিকুলাম, যেটা আপাও বলেছেন, খেলাধুলা থেকে শুরু করে, যেমন সৃজনশীল কর্মকাণ্ড, ছবি আঁকা, গান করা, এই সমস্ত কর্মকাণ্ডে যদি সে ব্যস্ত থাকে, আবার স্কুল প্রতিষ্ঠান থেকে যদি তাকে সেই ধরনের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা হয়, যেমন এই যে শীতার্তদের মাঝে বস্ত্র বিনিময় করা, প্লাস পশু পাখিদেরকে সেবা করা, হ্যাঁ, এই চমৎকার চমৎকার উদ্যোগ নিয়ে তাদেরকে একটা সুন্দর মন এবং সুন্দর পরিবেশের মধ্যে তাদেরকে আমরা যদি গড়ে তুলতে পারি, তাহলে তারা সুনাগরিক হবে এবং আমাদের দেশের এবং রাষ্ট্রের কল্যাণে তারা একটা সময় তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে।
তার পাশাপাশি আমরা বাগান পরিচর্যা করা, ফুলের বাগান কিভাবে হয়, একটা ফুল কিভাবে ফোটে, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে যেটা জাপানে করা হয়, জাপানের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ওই ছোট বাচ্চাদের এই যে ছোট ছোট কারিকুলামগুলা, যে একটা পশুকে কিভাবে ভালোবাসা দেওয়া হবে, একটা বাগান কিভাবে পরিচর্যা করা হবে, একটা ঘরে রান্নাবান্না কিভাবে, মাকে কিভাবে কাজে হেল্প করা হবে, এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা সন্তান খুব সুন্দরভাবে বড় ওঠে। আরেকটা যেটা হচ্ছে মানে বাবা মার প্যারেন্টিং, বাবা মাকেও তো মানে একটা ভালো সন্তান গড়ে তোলার জন্য নিজেকেও কিছু শিক্ষা নিতে হবে। হ্যাঁ, কারণ সে হয়তো কোন ফ্যামিলি থেকে এসেছে সেটা হয়তো হয় না, যে অনেক সময় হয় যে সহিংস পরিবার থেকে আসার পরে সে বাবা মা ভালো বাবা মা হয় না। তো সে যদি ভালো বাবা মা হতে চায়, তাহলে তাকেও তো একটা সুন্দর একটা মানে প্যারেন্টিংয়ের কোর্স করতে হবে, এবং সন্তান আসার আগে সে ধরনের পড়াশোনা করতে হবে, সন্তানকে কিভাবে বড় করবে, একটা সুন্দর পরিবেশ দিবে, একটা মানবিক মূল্যবোধে তাকে কিভাবে বড় করবে, এবং তার মনুষ্যত্ব কিভাবে গঠন হবে, তবেই তো সে একটা দেশের সুনাগরিক হবে। আমরা বয়সের একটা ধাপে কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে যাই, তারপর কিন্তু আমরা আস্তে আস্তে বৃদ্ধের দিকে যাই। তো এই যে কমিউনিটি এঙ্গেজমেন্ট যেটা বললেন, আমরা যদি শিশু কিশোরদেরকে বিভিন্ন অনাথ আশ্রমে নিয়ে সেই বাচ্চাগুলো কিভাবে বড় হচ্ছে, পাশাপাশি যারা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা আছে এই সমস্ত বাচ্চাদের যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো আমরা ভিজিট করালাম, তাদেরকে দেখালাম, পাশাপাশি হচ্ছে বিভিন্ন বৃদ্ধাশ্রম আছে সেগুলোকে আমরা ভিজিট করালাম। সুতরাং এই সমস্ত বিষয়গুলো তাদের যে আবেগীয় বিকাশ, যে বয়সের একটা পর্যায়ে আমারও এ ধরনের একটা সময় আসবে, তখন কিন্তু সে নিজেকে ওভাবে করে প্রস্তুত করে নেবে যে একটা ডিজেবল বাচ্চা, যে প্রতিবন্ধী বাচ্চা, যে চোখে দেখে না, যে হয়তো হাতে লিখতে পারে না, কথা বলতে পারে না, সে কি সুন্দর ছবি আঁকছে, কি সুন্দর তার প্রতিভা, সে হচ্ছে অনেক কিছু করছে যেটা আমিও করতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আলোচনার মধ্যে যে বিষয়টা উঠে আসলো তা হচ্ছে যে কিশোর অপরাধটা মূলত একদিনে তৈরি হয় না, এবং এই অপরাধ কোনো বাচ্চা অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। মূলত পরিবারের যে বিভিন্ন রকমের অবহেলা, তারপরে সামাজিক যে সহিংসতা এবং যে দিক নির্দেশনার অভাব, এগুলোর সমন্বয়েই কিন্তু একটা কিশোর বা কিশোরী অপরাধী হয়ে ওঠে এবং পরবর্তীতে সে তার অপরাধটাকে বড় করে তোলে। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। নারী ও শিশু নির্যাতন শুধুমাত্র কোনো ঘটনা ঘটলো এবং সেই ঘটনার প্রেক্ষিতে বিচারের দাবি এবং বিচার প্রাপ্তি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সুদূর প্রসারী অনেকগুলো প্রভাব থাকে। সুতরাং আমরা যদি একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি সুষ্ঠু পরিবার গঠন করতে চাই, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।